দর্শক স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানের সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। এছাড়াও আর কিছুক্ষণ পরেই আমরা আশা করছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর এ.কে.এম. ওয়ারেসুল করিম আমাদের সাথে এসে যোগ দেবেন। ডক্টর জাহিদ, স্বাগত জানাচ্ছি আপনাকে। একটি নির্বাচন আমরা প্রত্যক্ষ করলাম, ফলাফলও আমরা পেয়েছি। আজকে নির্বাচন কমিশন কোন দল কত শতাংশ ভোট পেল তার একটা পরিসংখ্যান অফিসিয়ালি তারা জানিয়েছে। আমি যদি সেটা আপনাকে একটু জানাই, নির্বাচন কমিশন বলছে বিএনপি ভোট পেয়েছে 49.97%, জামায়াত ইসলামী পেয়েছে 31.76%, এনসিপি 3.05% এবং ইসলামী আন্দোলন পেয়েছে 2.70%। স্বতন্ত্রটা কি বলেছে? মানে স্বতন্ত্রটা বলে নাই তারা, হয়তোবা বলেছে। আমি একটা দেখেছি 7%-এর মতো, 7%-এর মতন। তাই যদি হয় তাহলে ভোটের হিসাবে এই ভোট পাওয়াটাকে আপনি কেমন মূল্যায়ন করছেন, কিভাবে মূল্যায়ন করবেন? মানে বিএনপি যা ভোট পেয়েছে, বিএনপি তারও একটু পেছনে যাই। আমি গতকাল একটা কলাম লিখেছি একটা পত্রিকায়, সেটার হেডলাইন ছিল প্রায় সবাই জিতেছে এমন এক নির্বাচন। আচ্ছা, প্রায় কেন বললাম? তার মানে কেউ হেরেছে বলে মনে করি? হ্যাঁ, হেরেছে একটা গ্রুপ চেয়েছিল নির্বাচন না হোক, হলেও যেন সেটা সহিংস হয়। একটা গ্রুপ চেয়েছিল বাংলাদেশ অ্যানার্কিতে থাকুক, এর মধ্যে সরকারের ভেতরে কেউ কেউ, সরকারের বাইরে কেউ কেউ, দেশের বাইরে কেউ কেউ। এরা পরাজিত হয়েছে, আর বাকি সবাই জিতেছে। বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, সরকার, নির্বাচন কমিশন, মিলিটারি, সবাই। কারণ এমন একটা নির্বাচন এবার এসে দাঁড়ালো, বিএনপি তার দল হিসাবে প্রেডিক্টেবল যা পাওয়ার কথা, সে 2/3 মেজরিটি পেয়েছে। কিন্তু মানে প্রেডিক্টেবল কি এরকম আমরা যে এত ভূমিধস বিজয় না, শেষ মুহূর্তে না। যদি আই ডিড প্রেডিক্ট, আমি আমার এই 2/3 নিয়ে কোনো একটা সময় এইখানে আমার অনেকগুলো টিভি টক শোতে আছে, আমার নিজের মানে যে পার্সোনাল ইউটিউব চ্যানেল সেখানে আছে, নির্বাচনের আগের দিনও আছে। প্রেডিক্টেবল আমি অনেক আগের কথায়, শেষের দিকে এসে মানুষের মধ্যে পারসেপশন পাল্টে গেছে। সেই জায়গায় এখন জামায়াতের কথা যদি বলি, জামায়াত তার ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়েছে 12.5% 1991 সালে, 91-এ। সেই জামায়াত ইসলামী 12% থেকে 30% আসা, এবং এনসিপির যে আমরা যদি এনসিপিটা যোগ করি, এনসিপিরও ভোটের একটা বিরাট অংশ আসলে জামাতেরই ভোট আছে। তো আমরা এভাবে যদি বিবেচনা করি, প্রায় 3 গুণ ভোট হয়েছে। মাঝখানে আমরা অনেক কিছু আসলে অ্যানালাইজ করার স্কোপ হয়নি। আচ্ছা, যদি 96-কে স্ট্যান্ডার্ড ধরে, জামাত আরো ভালো করেছে, কারণ 96-তে জামাত 8% ভোট পেয়েছে, 3টা সিট পেয়েছে 96-এ একা নির্বাচন করে। তাহলে আপনি যদি চিন্তা করেন 4 টাইমস তার পপুলার ভোট বেড়েছে। সিট তো ইতিহাসে যত সিট আছে সব যোগ করলে ওটার অর্ধেক সিট হয়, তাই না? ফলে এটা একটা হিউজ সাকসেস জামায়াত ইসলামীর পয়েন্ট থেকে। তারা জেতার যে আলাপ করেছে, এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, যে এটা আসলে তারা নিজেরাও বিশ্বাস করতে বলে আমি মনে করি না। তারা এটা তার কর্মীদেরকে চাঙ্গা রাখা, সুইং ভোটারদেরকে পক্ষে আনা, এটার কারণেই তারা আজকে এই জায়গায় গিয়ে পৌঁছেছে। আর বিএনপির যে পার্সেন্টেজ, সাথে স্বতন্ত্র যদি যোগ করি, দ্যাটস গুড এনাফ, অ্যারাউন্ড 60% তাদের ভোট হয়ে যায়। সো এটা মোটামুটি ঠিকঠাকই আছে। এরকমই হয়। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এনসিপি যে ভোটের রেশিও, এটা নিয়ে কিছু বলবেন কিনা? না, তেমন কিছু না। আবারও বলছি, ইসলামিকটাকে আমরা ধরতে পারি, কিন্তু যেমন ধরুন 2001-এর জামাতের ভোটকে আমরা হিসাব করতে পারবো না, কারণ জামায়াতে ইসলামী অল্প কিছু সিটে সে বিএনপির কাছে ছাড় পেয়েছে। ছাড় বা 8-এ যখন জোটবদ্ধ নির্বাচন করে, তখন আসলে কোনটা কার ভোট এটা বোঝা কঠিন। আমি 91-96 কেন ধরলাম? কারণ এই দুটো নির্বাচনে জামায়াত ইসলামী আলাদা ভোট করেছে। তো ইসলামী আন্দোলনেরটাকে যেটা বলছি, হয়তো তাদের নিজেদের শক্তি সম্পর্কে তাদের একটু বেশি ধারণা ছিল, তারা আসলে অত শক্তিশালী না। আর এনসিপির যে পার্সেন্টেজ, রিপিটিং, এটাও ফ্যাক্ট, এনসিপির ভোট কিছু জামাতেও গেছে, কারণ যেসব জায়গায় এনসিপি ছিল না সেখানে জামাত ভোট পেয়েছে। আর এনসিপির যে ভোটের পার্সেন্টেজ আমরা দেখছি, সেটাও জামাতে। তো এটা খুব ক্লিয়ার না, এটা ক্লিয়ার করে বলা কঠিন। আচ্ছা, আর যদি আসনের কথা যদি আমরা বলি, আসন প্রাপ্তির ক্ষেত্রে যেটা করলো বিএনপি জামাত জোট, সেক্ষেত্রে আপনার মূল্যায়ন কি?
এগেইন মানে জামাতের এটা একটা হিউজ সাকসেস। জামাত নিজে জামাত তো বলছে যে তাদের অন্তত 33টি আসনে তারা কারচুপি শব্দটা ব্যবহার করে নাই, তাদের এখানে তাদের আপত্তি আছে এবং সেই জন্য তারা পুনর্গণনা এবং তারা অলরেডি আগামীকালকে তারা একটা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সরকারের শপথের আগেই। এগুলো প্রত্যেকটা আসলে এক ধরনের কর্তব্য। ওই যে বললাম, আপনি একটা হাইপ তৈরি করছেন, হাইপের ঝুঁকি আছে, আপনি 151 অ্যাটলিস্ট পাবেন, ইফ নট মোর। মানে এনসিপির একজন একটা টক শোতে ঘটনাচক্রে ওয়ারেস ভাইও সেদিন ছিলেন একটা টিভির, উনি 180 থেকে 200 হয়ে যেতে পারে ধরনের একটা ক্যাম্পেইন করেছেন, 2/3 মেজরিটি পেয়ে যেতে পারে জামাত জোট। বাদ দেই, জামাত নিজে এই পারসেপশন তৈরি করেছে। এখন আপনার এটা তো একটা ব্যাখ্যা লাগবে, কেন আপনি অর্ধেকে চলে আসলেন। ব্যাখ্যাটা হচ্ছে নির্বাচন ভালো হয় না, এগুলো সব রেটোরিক্যাল আমি মনে করি, এবং এটা জামাতের জন্য দরকারও আছে এবং আমি এক্সপেক্ট করি এটা সিরিয়াস কিছু না। আমি বিশ্বাস করি জামাত ইসলামী, এনসিপি তারা সবাই সংসদে যাবেন, শপথ নেবেন সুন্দরভাবে, তারা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবেন। যদিও জামাতের আমির এই ধরনের একটা স্ট্যাটাস দিয়ে আবার এটা ডিলিট করে দিয়েছেন, আই রিয়ালি ডোন্ট নো যে এই ধরনের একটা স্ট্যাটাস আবার ডিলিটও করে ফেলেছেন। কারণ ওই যে বলছি যে আপনি কি 2-3 দিন আসলে এই জিনিসটা লাগবে, শুধুমাত্র ভোটার না, কর্মীদের একটা বড় অংশ, আমি নিজে খোঁজখবর নিয়ে দেখেছি, তারা অনেকে এই ন্যারেটিভটা নিয়েছেন, তারা জান উজাড় করে জামাতের জন্য ক্যাম্পেইন করেছেন। এখন এই ফ্রাস্ট্রেটেড কর্মীকে তো কিছুটা চাঙ্গা রাখতে হবে যে না, আমরা কিন্তু এই কারণে একটু খারাপ করেছি। সো এগুলো সব পলিটিক্যাল স্টান্ট হিসাবে আমি দেখতে চাই। জি, আমাদের মাঝে এর মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর এ কে এম ওয়ারিসুল করিম, স্বাগত আপনাকে। আমরা আলোচনা করছিলাম ভোট পরবর্তী ফলাফল নিয়ে। সেখানে আমরা আজকে বলছিলাম যে নির্বাচন কমিশন কে কত শতাংশ ভোট পেয়েছে তার একটা পরিসংখ্যানের কথা উল্লেখ করেছে। সেই পরিসংখ্যান অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বিএনপি প্রায় 50%, জামাত 31.76, এনসিপি 3.05 এবং ইসলামী আন্দোলন 2.70% ভোট পেয়েছে। আপনি কিভাবে মূল্যায়ন করছেন এই ভোট প্রাপ্তি? থ্যাংক ইউ। আপনার ভিউয়ার্সদের শুভেচ্ছা। আমার মনে হয় নির্বাচনের যে ওভারঅল পরিসংখ্যান, সেই হিসেবে দেখা গেলে বোঝা যায় যে জামায়াত ইসলামী বা 11 দলীয় জোট, যেটা জাহিদ ভাই বললেন, 11 দলীয় জোট তাদের ইতিহাসের মধ্যে জামাতের ইতিহাসের সবচেয়ে ভালো ফলাফল করেছে এবং আসন সংখ্যা অনুযায়ীও সেটাও মনে হয়। বিএনপি মানে নেতৃত্বাধীন 4 দলীয় জোট কিন্তু 2001-এ এর চেয়ে বেশি আসন পেয়েছিল, 220টা আসন পেয়েছিল সবাই মিলে। সো তখন 47% সবাই মিলে ভোট পেয়েছিল। এখন মনে হচ্ছে যে এই জোটের এবারও কিন্তু বিএনপির ভোট প্রায় 49, আপনি যেটা বললেন অলমোস্ট 50, 49.97, তাহলে 50%। কিছু ভোট আবার এদিকে স্বতন্ত্র বা পার্সেন্টেজটা বলে দেব, পেলাম 5.79, তার মানে 55%-এর একটু বেশি বিএনপি, মানে স্বতন্ত্রকে আমরা যদি মোটামুটি বিএনপি ধরি আর কি। তাহলে না, স্বতন্ত্র আপনি বিএনপি ধরবেন কেন? কারণ মানে তারা তো বিদ্রোহী হয়েছে, স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল করে। না, স্বতন্ত্র কেন বলছি, এটা আসলে বিএনপির ভোটই তারা পেয়েছেন, যারা স্বতন্ত্র তো বিএনপি স্বতন্ত্রই সিগনিফিক্যান্ট ভোট পেয়েছেন। বিএনপি তারা সিটকে ডিসাইডও করেছে, একটু যোগ করি, পত্রিকায় এসেছে যে 28টা সিটের ডিসিশন, এর মধ্যে 7টা জিতে গেছেন, বাকি 21টা দুই পক্ষের মারামারিতে জামাত জিতে গেছে। হ্যাঁ, মানে স্বতন্ত্র অনেক মানে এক এক আসনে এক এক রকম রোল প্লে করেছে এবং মেজরিটি জায়গায় বিএনপি থেকে বিদ্রোহীরা স্বতন্ত্র দাঁড়িয়েছেন এবং বিএনপির ভোটই সেখানে ভাগ হয়েছে বলতে পারেন। কিন্তু অনেক জায়গায় আবার বিএনপির একজন স্বতন্ত্র দাঁড়ানোর পরও বিএনপি আবার সেখানে বিএনপিরও ধানের শীর্ষ ভোট ছিল, স্বতন্ত্র ভোট ছিল। এখন মানে ঠিক আছে, আমার মতে এটা সবচেয়ে ভালো পরিসংখ্যান হবে যে যেখানে দ্বিমুখী ইলেকশনটা হয়েছে, মানে ধানের শীষ ভার্সাস 11 দলীয় জোট, সেই রকম আসন ধরুন 270-75টা হবে, সেই আসনগুলোতে কি পরিমাণ কে কত পার্সেন্ট পেয়েছে। তো আমরা যদি ধরেও নেই যে ধরুন 50-40, আমার মতে যে কতগুলো জায়গায় যেখানে দাঁড়িপাল্লার ঠিকমতো মানে দাঁড়িপাল্লার ইলেকশনটা হয় নাই বা সেখানে অন্য স্বতন্ত্র বা ইত্যাদি। যাই হোক, এখন পার্সেন্টেজ অনুযায়ী মনে হচ্ছে যে জামাত অনেক ভালো করেছে, আসনেও ভালো করেছে, কিন্তু আমি মনে করি জামাতের অ্যাকচুয়াল এক্সপেকটেশন অনুযায়ী, যেটা আমরা মানে ফাইন্যান্সিয়াল মার্কেট রিয়াকশন বলি, যে পারসেপশন ছিল বা এক্সপেক্ট করেছিল মানুষ এর চেয়ে ভালো, স্পেশালি নির্বাচনের আগের 48 ঘন্টা তাদের পক্ষে। আমি নিজেই আর্টিভির একটা প্রোগ্রাম বলেছিলাম যে লাস্ট মোমেন্ট ওয়েভ কিন্তু দাঁড়িপাল্লার পক্ষে দেখতে পাচ্ছি এবং
আমি হয়তো ব্যক্তিগত আমি বলতে আমার জরিপ ছিল শুধু ঢাকা শহর, এবং আমি যে আসনগুলোর দিয়ে যাচ্ছিলাম বা সেদিন এর প্রোগ্রামে আমি নিজেই বলেছি যে আমি যে রাস্তায় ক্রস করেছি বা বিভিন্ন জায়গায়, দ্যাট ওয়াজ লাইক আবুল হোটেল থেকে বসুন্ধরা, সো ঢাকা 11তে পড়েছে, 11 আর 12 মিলিয়ে, এবং ওগুলো কিন্তু দুটোই দাঁড়িপাল্লায় পেয়েছে বা দাঁড়িপাল্লা জোটে, 11 দলের জোট। এখন কোশ্চেনটা আরেকটু ডিপার আমার মতে, এবার মানে গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে নির্বাচনটা হচ্ছে, এবং গণ অভ্যুত্থানের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগটা শুধু 2-4টা জব বা চাল ডাল ভাত এগুলোর জন্য হয় নাই। এটা হয়েছিল প্রাতিষ্ঠানিক একটা ইন্টেগ্রিটি, যে ইলেকশন অ্যাজ অ্যান ইনস্টিটিউশন, যেটা এর আগে প্রথম এরশাদ ধ্বংস করেছিল, তারপরে শেখ হাসিনা ধ্বংস করেছে। এই ইনস্টিটিউশনটাকে আমরা রেস্টোর করতে পারি কিনা, এবং আমার মনে হয় সেই ইনস্টিটিউশন রেস্টোরেশনের প্রসেসে বর্তমান নির্বাচন কমিশন অনেক দূর গিয়েছে, কিন্তু স্টিল কতগুলো জায়গায় ইরিটেশন আছে। হয়তো হোঁচট খেয়েছে বলবো না, দেখা যাক রিকাউন্ট হয় কিনা, কারণ যেই রিকাউন্ট হওয়ার তো কোনো সুযোগ নাই। আইন অনুযায়ী আপনাকে কেন্দ্রেই এই দাবিটা কেন্দ্রেই করতে হবে, এবং কেন্দ্রে না, এটা এখন আর নির্বাচন কমিশনে এই সিদ্ধান্ত দিতে পারবে না আইন অনুযায়ী। না, রিকাউন্ট হওয়ার তো আপনাকে আদালতে যেতে হবে, আদালতে যেতে হবে, আদালতে গিয়ে তারপর আমাদের যে অভিজ্ঞতা, আদালতে গিয়ে এই ধরনের ফলাফল চ্যালেঞ্জ, এটা সংসদের মেয়াদ চলে যায়, আমরা এটার রেজাল্ট কখনো পাইনি, আমি দেখিনি। ঠিক আছে, মানে যে কারণে ইভিএমের বিরুদ্ধে যে কারণে সবগুলো দল ইনক্লুডিং বিএনপি সবগুলো দল অবস্থান নিয়েছিল যে ইভিএমে কোনো ট্রেইল থাকে না, কে কোথায় ভোট দিল সেটার কোনো প্রমাণ থাকে না। এখন সেদিন আমরা বলেছি পেপার ব্যালট, তো পেপার ব্যালট যেহেতু সংরক্ষিত থাকে, ট্রেজারিতে থাকবে এটা, সো পেপার ব্যালট যতদিন আছে আপনি চাইলে এটা ইন্টিগ্রিটি আপনি রেস্টোর করতে পারেন। আমি মনে করি অন্তত স্যাম্পল বেসিসে, কারণ যেই কেন্দ্রগুলোর উপর কথা আসছে যে ধরুন 100টা ভোট হলে একটা বান্ডেল তৈরি হয়, 100 নিচে যদি আপনি 80-90টা করে, মানে পুরো ব্যাপারটা নির্ভর করছে যে যদি কলিউশন থাকে, এবং এটা নির্বাচন কমিশনের অজ্ঞাত হতে পারে, যদি প্রিজাইডিং অফিসার চান এবং যদি সামনে এজেন্টগুলো না থাকেন, মানে প্রতিপক্ষের এজেন্ট না থাকেন, তাহলে ওনারা চাইলে যে ঠিক আছে 100টার জায়গায় 80-90টা করে আপনি, এজেন্ট নাকি ছিল না, অনেক জায়গায় এজেন্টের সিগনেচার নেই, এবং এজেন্ট বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এই সক্ষমতা নেই 42,000 কেন্দ্রে 5 জন করে 2.5 লক্ষ এজেন্ট দেয়, ইভেন বিএনপিও পারবে না। সো আমার মনে হয় যে নির্বাচন প্রসেসটা অটোমেটিক নিজের থেকেই এতটা শুদ্ধ, মোটামুটি রিজনেবল, আমরা মনে করি না যেটা 100%। অফকোর্স এবার নির্বাচন জাহিদ ভাই যেটা বলেন যে বেটার হয়েছে, আমার মনে হয় যে মোটামুটি অলমোস্ট বেস্টও বলা যায় অনেক ক্ষেত্রে, কিন্তু এই ঘটনাগুলো না হলে পার্সোনালি আমি স্বস্তি পেতাম, শহীদরা স্বস্তি পেত। এখন ধরুন যেহেতু পেপার ব্যালট আছে, আমি মনে করি স্যাম্পল বেসিসে যে কেন্দ্রগুলো পুরো আসন না, যে কেন্দ্রগুলোর কথা বলা হচ্ছে যে এখানে আমার ভোট 300 থেকে 800 হয়েছে, যে শতকের ঘরে এসে পরিবর্তনগুলো হয়েছে, এগুলো তো আমরা চাইলে দেখতে পারি, কারণ এই ব্যালটগুলো যে বললাম যে ফিজিক্যাল ব্যালট কিন্তু প্রিজার্ভড আছে, এবং এটা দেখানোর ব্যাপারে গড়িমসি করাটা কিন্তু নির্বাচন কমিশন, ওই যে ঠাকুর ঘরে কেরা আমি কলা খাইনার মতো, যে নির্বাচন কমিশনের আমি মনে করি নৈতিক একটা প্রতিষ্ঠানকে আইন মানতে হবে। ভাই আপনি একটা স্টেটের আলাপ করছেন, আমি বলছি কোর্টের কথা। হ্যাঁ, কোর্টে যান, যখন অর্ডার দেয়, কোর্ট যদি বলে যে ঠিক আছে তুমি দাও, কোর্টে যাননি তো, না হবে তো তখন ঠিক আছে, কোর্টে যাইনি তো, আমি হলে আমরা যেটা করি, আমরা বিশ্ববিদ্যালয়ে ধরুন খাতা নিয়ে কারো যদি আপত্তি থাকে, সে না চাইলেও কিন্তু মানে একটা আছে গ্রিভেন্স প্রসিজিওর, যে তুমি ঠিক আছে অ্যাপ্লাই করো, সেখানে মানে রি এক্সামিন হবে, থার্ড এক্সামিনেশন হবে, কিন্তু আমি মনে করি যে নির্বাচন কমিশনের যেমন আমেরিকা আছে যে 1% যদি ডিফারেন্স হয় তাহলে অটোমেটিক এটা রিকাউন্টে চলে যায়। আমি মনে করি না যে রিকাউন্টে আমাদের সমাধান করতে পারবে, এখানে প্রসেসে অনেকগুলো, যেমন মানে ধরুন যে জোর জবরদস্তি বা এজেন্ট ঠিকমতো ঢুকতে না পারে, এজেন্টকে বের করে দেয়, এটা যেখানে লক্ষ 2.5 লক্ষ এজেন্ট আপনার দরকার, 2,40,000 কেন্দ্রে যদি 10 জন করে আপনি দেন, কারণ অনেক জায়গা আছে 15, যেমন হাবিবুল্লাহ বাহার কলেজে প্রায় 20টা বুথ, এবং সেখানে আমার কথা হচ্ছে যে জিম্মাদারি যার কাছে, তাহলে এজেন্টের উপর আমি কেন নির্ভর করবো? এজেন্টকে কিন্তু রাষ্ট্র টাকা দেয় না, এটা তো দলীয় এজেন্ট ইজ নট পেইড বাই দ্য স্টেট, বাট প্রিজাইডিং অফিসার, ইলেকশন কমিশন, ইলেকশন প্রসেসে আমরা 3,000 কোটির উপরে স্টেটের টাকা খরচ করে আমরা করছি, সেখানে মানে XYZ রামসাম যদি যিনি প্রার্থী হন তার প্রতি আমাদের একটা স্টেট মানে পবিত্র অব্লিগেশন আছে। এখন আমার মানে অতদূর জামাত কতদূর যাচ্ছে বা বিএনপি কতদূর যাচ্ছে, আমার মনে হয় যে নির্বাচন যদি আরও শুদ্ধও হতো, স্টিল বিএনপি হয়তো উইন করতো, এবং কারণ কোনো পর্যায়ে কিন্তু হয়তো মানে হয়তো শব্দটা আমার কাছে হয়তো মনে হয় যে জামাত জিতেও যেতে পারতো যদি এত কারচুপি হয়েছে। না, কারচুপির কথা বলছি না, হ্যাঁ বলছেন যে নির্বাচন যদি মানে এই কটা আসনে ধরুন যদি এগুলো আপনি জামাতের ঘরেও দেন, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারির আসন নিয়ে কথা আছে, জামাত বলেছে যে 33টা আসনে অনিয়ম হয়েছে, ফলাফলে অনিয়ম হয়েছে। 33টা আসনে যদি আপনি অনিয়ম নাও হয়,
ধরুন এর মধ্যে 33টাও যদি আমরা জামাতকে দিয়ে দেই, তাহলে স্টিল তো ক্ষমতায়, স্টিল বিএনপি ক্ষমতায়। তাহলে হয়তো বলছেন কেন? আমি হয়তো বলছি যে বিকজ যোগ্যতা আমি যাচ্ছি না, তাই বিএনপি ক্ষমতায় যাওয়া নিয়ে কিন্তু কেউ চ্যালেঞ্জ করছে না। এখন কথা হচ্ছে প্রসেস ইন্টিগ্রিটি। আমরা বুঝতে হবে যে কে ক্ষমতায়, ধরুন এরশাদ সাহেবও কিন্তু মানে জিয়াউর রহমান সাহেব ইলেকশন করেছেন কবে, 78 ইলেকশন করেছেন, কিন্তু উনি 75, 76, 77 ক্ষমতায় ছিলেন না। তো তাহলে উনি নির্বাচন না তো করতে পারতেন, যে আমি তো পপুলারলি দেখো ক্ষমতায় আছি। নির্বাচন ছাড়াও কিন্তু রাজতন্ত্রে আমরা মানুষকে ক্ষমতায় দেখি। সো সেটা ভিন্ন আলোচনা। আপনি যেহেতু নির্বাচন নামে একটা জিনিস করছেন, নির্বাচন হ্যাজ টু বি মানে অ্যাটলিস্ট রিজনেবল ডাউটের ঊর্ধ্বে থাকতে হবে, এবং সেই ডাউটটা বর্তমান নির্বাচন কমিশন তৈরি করেছে, যে কারণে ঘষামাজা হয়েছে। তার বাবার কয়েক ঘন্টার জন্য তারা ফলাফল ঘোষণা করেননি, সন্ধ্যার দিকে কিছু করেছেন। এখন এটা আমরা সেন্টার ওয়াইজ ভোট পেলাম। আমার মতে সেন্টার ওয়াইজ আরেকটা জিনিস নির্বাচন কমিশন যেটা করতে হয়, যেটা 2008-এ দেখেছি আমরা, 8-এর ডেটা, যে সেন্টার থেকে যে পিডিএফটা, যে এজেন্টদের সাইন করা যে ভোটের মানে সংখ্যা, সেটা কিন্তু নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে দেয়। এটা এবার এখনও দেয় নাই, 2008-এ দিয়েছিল এবং আশা করি এবারও দিবে, যেটা 2018-তে মাঝখানে দেয় নাই, তারপরে এই 14-তে তো কিছুই দেয়নি। তো নির্বাচন কমিশন যে সব কাজগুলো নিয়মতান্ত্রিক করে, যে এখন রিকাউন্টের সময় এসে বলবে যে আইনে নেই, কিন্তু আইনে তো অন্যান্য জিনিসগুলো ছিল, সেগুলো যদি না করে তখন আমরা বুঝতে পারবো। আমার মনে হয় ইটস টু আর্লি টু সে যে নির্বাচনটা গ্রহণযোগ্য কিনা, নির্বাচন ওভারঅল মোটের উপর নির্বাচন গ্রহণযোগ্য। আই থিঙ্ক দ্য ডিসকাশন যেটা উনি বলছেন যে জামাতের সাকসেস, বিএনপির সাকসেস ফিরে আসা, এবং সেখানে কে মানে কার সাফল্য, এর নিয়ামকগুলো, সেটা কিন্তু আপনার নির্ণয় করাটা মোর ইম্পর্টেন্ট অর ইকুয়াল ইম্পর্টেন্ট। ডক্টর জাহিদ, মানে আমি মনোজ ভাই যেভাবে সিরিয়াসলি এই ইয়ের কথা বলছেন, ইঞ্জিনিয়ারিং বা এইসব অভিযোগের কথা, মানে বাংলাদেশে আরও পুরনো ইলেকশন তো হয়েছে, বাংলাদেশে কোনো পরাজিত দল আজ পর্যন্ত সবচেয়ে ভালো নির্বাচনগুলোতেও নির্বাচনকে গ্রহণ করে নাই। এটা আমাদের ট্রেন্ড। কারণ হচ্ছে প্রত্যেক দল জিততে চায়। বিএনপি আওয়ামী লীগ আগে নির্বাচন করতো, দুই দলই 91-এ কিন্তু এই ধরনের সূক্ষ্ম কারচুপি বলেছে, কিন্তু কোনো কর্মসূচি দেয় নাই, স্পেসিফিক কোনো মানে এরকম পয়েন্ট বলে নাই যে যেন 30টা আসনে 32টা আসনে কিছু এরকম কিছু বলে নাই। 91-এ গড়পড়তে বলেছে, এবার তো স্পেসিফিকটা একটা স্মার্টার রেটরিক। আমি কারেক্ট মনে করি না, সংখ্যা থাকলে কারেক্ট। আই ডোন্ট বিলিভ আপনি একটি আসনেও যদি অনিয়ম হয়, আমি একটু বলি সেটা অনিয়ম, কোনো সন্দেহ নেই। তারেক রহমান নিশ্চয়ই এখন বিএনপি নিশ্চয়ই ওভাবে ক্ষমতায় যেতে চায় না। 33টা বলাতে, 33 সংখ্যা বলাতে এটা ক্রেডিবল হয়ে গেল। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। তবে আমি আসছি ওই জায়গায় আসছি। 91 সালে তো আওয়ামী লীগ জিতে যাচ্ছিল, সব হয়ে গেছে, তো আওয়ামী লীগ তো কনফিডেন্ট থেকে ধাক্কা খেয়েছে, তাই তো? তো আওয়ামী লীগের তো এটা প্রত্যাখ্যান করার প্রবণতা আরো বেশি হওয়ার কথা ছিল, টু বি প্রেসাইজ। ওয়ারেস ভাইয়ের সাথে আমি দ্বিমত করছি না, কিন্তু আমি বলছি একটা সংখ্যা দিয়ে অভিযোগ করলে, এবং জামাতে ইসলামী দলটা অত্যন্ত সত্যবাদী দল আমি মনে করি না। এখানে তো ডিসপিউট রেজলিউশনের জন্য সিস্টেম আছে। আপনি যেটা বলছেন, নির্বাচন কমিশনের কাছে তারা গেছেন, নির্বাচন কমিশন এটা করতে পারে। সত্যবাদী দল কোনটা? কেউই না। সমস্যা হচ্ছে শুধু জামাত ইসলামের নাম, সৎ লোকের শাসন। সমস্যাটা ওই জায়গায়, সমস্যাটা ওই জায়গায়। উনি ব্র্যান্ডিং করেন ওই জায়গায়, উনি নিজকে ওভাবে ব্র্যান্ডিং করেন। সেই জন্য আলাপটা ওই কারণে করছি। কেউ বলতে পারেন ওনারা সম্ভবত ওনারা ওটা নন। বাংলাদেশ বা দুনিয়ার যে কোনো জায়গায় পলিটিক্স করতে হলে আপনি পারবেন না আসলে, প্লেন অ্যান্ড সিম্পল। আমি ওনাদের মুনাফেকি আমি ধরে ধরে দেখিয়েছি। আজকে আসলে এই ইলেকশনের পরও আবার এই কথাগুলো বলতে চাই না। কিভাবে তারা মুখে কি বলেন, কাগজে কি লিখেছেন, অসংখ্য উদাহরণ আছে। চাইলে আবার বলতে বলতে স্রেফ মুখস্থ হয়ে গেছে, এখন বলা আপনার হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে। যেটা বলছিলাম, এখন ডিসপিউট রেজলিউশনের ক্ষেত্রে देयर इज এ সিস্টেম। আমি একমত, এটাতে শতভাগ একমত। একটা সেন্টারেও একটা সিট তো দূরেই থাকুক, প্রবলেম হতে পারবে না। সো এটার জন্য যা আছে, এটা যদি না হয়। কিন্তু জাহিদ ভাই, আমাদের যে ইলেকশন মানে সিস্টেম, এই সিস্টেমে কি এইভাবে করা সম্ভব? কোনভাবে? আপনি যেটা বললেন যে একটা আসনেও কোনো মানে অনিয়ম হতে পারবে না, একদম সম্ভব না। আমরা এটা ওই পর্যন্ত যেতে চাই কোনোদিন, কিন্তু এখানে যে পরিমাণ অভিযোগ তাদের আছে সেটার জন্য ডিউ প্রসেসে যাওয়া, এবং আমি যে কথা বললাম যে টেনেও শেষ হয়ে যায়, এটাও হওয়া উচিত না। আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলাম, সেখানে ডিসপিউট রেজলিউশনের জন্য বিশেষ করে কোর্টের ব্যাপারে তো আমাদের রেকমেন্ড করা যায় না, ওইটা একটা আলাদা জায়গা। এখন তো পুরোই স্বাধীন কোর্ট, এখন তো লোয়ার জুডিশিয়ারিও ইনফ্যাক্ট আর সরকারের কোনো নিয়ন্ত্রণে নাই। সো ওগুলো দ্রুত রেজলিউশন হওয়া দরকার, কারণ আমরা কয়েকটা কেসের কথা জানি, বিশেষ করে মহিউদ্দিন খান আলমগীর একটা কেস, সে বিখ্যাত আমাদের এসরাল হক মিলন ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছিল, এগুলো কোনো ভালো কথা না। সো কোর্টে যাবেন,
ডিউ প্রসেসে গেলে কাউন্ট হলে, কাউন্টের আদেশ দিলে কাউন্ট হবে, ইয়াস পেপার ব্যালটে আমরা আছি, সেটা করে যদি মনে হয় হয়ে যাওয়া উচিত। আমি তো একেবারেই মনে করি না কোনোভাবে এটা হওয়া উচিত। আমার বরং এই জায়গাটা সবচেয়ে ক্লিয়ার আছে, অনেক সংস্কার টংস্কারে আলাপ করেছে এবং আমি নিজে কমিশনের সদস্য ছিলাম, কিন্তু একটা জায়গার ব্যাপারে আমার কোনো কম্প্রোমাইজ, ইটস রেড লাইন, সেটা হচ্ছে নির্বাচনটা ঠিকঠাক হতে হবে। এটা রেড লাইন। আর কোনো কিছু আমি মনে করি এটা যদি ধরে রাখতে পারি আমরা, আমাদের আরো অনেক কিছু এটার সাথে চলে আসবে, এটা বিল্ট ইন। সো এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউশন আমার নাই। এখন যেটা আছে সিস্টেম্যাটিকলি ওটা হোক, সিস্টেম্যাটিকলি ওটা করে তারপরে করুক। আমি এখনো মনে করি ওয়ারেস ভাই যেভাবে বলছেন, এটা হলো আপনি বলতেই পারেন যেগুলো খুবই সাবস্ট্যান্টিভ। আবার আমি একই সাথে বলছি, যদি আমরা পলিটিক্যাল জায়গা থেকে দেখি, যেহেতু আপনি এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করেছেন, একটা হাইপ তৈরি হয়েছে, আপনার কর্মী এবং ইয়েদের জন্য, ভোটাররা যারা আছেন তাদের জন্য একটা কিছু আপনাকে করতে হবে, যে না আমি তো ভোটটা ওভাবে মেনে নেই। আপনি যদি শুরুতেই মেনে নেন তাহলে প্রশ্ন এসে যাবে, তাহলে আপনি আমাকে বলছেন কেন? সো এগেইন এটাকে আমি খারাপভাবে দেখছি না, এটা পলিটিক্যাল স্ট্যান্স। মানে জামাত তার কর্মীদের জন্য কি বলছে সেটা আমার কাছে, কিন্তু আমি ওয়ারসুল কর্মীর কাছে এটা ধর্তব্য না। আমি কিন্তু জামাতের কর্মী হিসেবে কথা বলছি না। আমি নিজে প্রথম দিন আমি যতটা স্যাটিসফাইড ছিলাম, যখন এভিডেন্স ইমার্জ করা শুরু করলো, এবং আজকে যখন দেখলাম যে মানে কনস্টিটিউয়েন্সি আফটার কনস্টিটিউয়েন্সি, এবং এরপরে কতগুলো অ্যানেকডোটাল এভিডেন্স, যেমন মানে বরিশাল বিভাগের কয়েকটা কনস্টিটিউয়েন্সি যেটা ইভেন জামাতও প্রসঙ্গগুলো তোলে নাই, তখন আমার কাছে মনে হচ্ছে পারসেপশন, কারণ জাস্টিসের যে কথাটা, যে জাস্টিস শুধু করলেই হবে না, ইট মাস্ট বি সিন টু বি ডান। এখন পারসেপশনটা যদি ওই যে বললাম গণ অভ্যুত্থান পরবর্তী, যেমন 78 সালে কিন্তু মানে ইভেন মানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নির্বাচন নিয়ে অনেক কথা আছে না, কিন্তু আমরা কিন্তু ওনাকে কিন্তু আমরা অন দ্য হোল আমরা পাস দিয়ে দিচ্ছি। আমরা মনে করি ঠিক আছে, উনি রাষ্ট্রের দেশের প্রয়োজনে উনি একটা ভ্যাকুয়াম ফিল আপ করেছেন, ওনার গণভোট কি মানে ব্যাপকভাবে আলোচনা আছে আর কি, গণভোট নিয়ে অনেক কথা আছে, বিতর্কিত বলা যায়, তাই না? তারপর আমরা ওনাকে কিন্তু অন দ্য হোল মানে আমরা শ্রদ্ধা করছি। কিন্তু এখন কিন্তু ইট ইজ টুডে, এখন এটা 5th অগাস্টের পরে আপনি চোখে পড়ার মতো করে, যেমন মানুষের কাছে পারসেপশন ঢাকার কয়েকটা আসন নিয়ে, এখানেই অসুবিধাটা। এই জন্য প্রসেসটা ইন্টিগ্রিটি দরকার ছিল। মানুষের কাছে না, জামাতের কাছে পারসেপশন। আপনি পলিটিক্যাল পার্টির মতো জনগণ বলে ফেলবেন না। স্পেসিফিক গ্রুপ অফ পিপল, আমি জনগণের স্যাম্পল নিয়ে কথা বলছি, আমি জনগণের সাথে স্পেসিফিক গ্রুপ অফ পিপল। মানুষ মনে করে ডজন মানুষ, যে কজনের সাথে কথা বলেছি, রিকশাওয়ালা থেকে শুরু করে, তার মধ্যে যে কজনের সাথে কথা বলেছি তার প্রায় 100%ই অ্যাবাউট ঢাকা 8 তারা বলেছে এখানে তো পাটোয়ারি পাস করেছে, অ্যাবাউট ঢাকা 17 তারা বলেছে এখানে তো তারেক রহমান সাহেব হেরেছেন, তারা বলছে যে মামুনুল হক মোহাম্মদপুরে আমার নিজেরই সহকর্মী, যার মানে যিনি অফিশিয়ালি জয়ী হয়েছেন, আমি কিন্তু নাহিদ ইসলাম পাস করেছেন, ওনারাও কিন্তু খুব কম মার্জিন, কিন্তু নাহিদ ইসলাম ঠিকই পাস করেছেন। তারা অনেকে মনে করেন না নাহিদ ইসলাম কি আসলে কি নাহিদ ইসলামের সাথে এরকম হয়েছে কিনা, আমি জানছি না। আমার কথাটা একটু খেয়াল করেন, যেখানে না নাহিদ ইসলাম সম্বন্ধে তারা এটাই বলছে, জাহিদ ভাই, তারা বলছে নাহিদ ইসলাম ফেল করেছে। তাদের কথা হচ্ছে যে তার মানে কম মার্জিন হলেই ওনারা এই কথা বলছেন, দ্যাটস দ্য প্রবলেম। আমি এটাই বোঝাতে চাইছি আপনাকে। একটা অপপ্রচার হচ্ছে যে নাহিদ ইসলামকে পরাজিত হওয়ার পরও নাহিদ ইসলামকে তারা সান্ত্বনা পুরস্কার দিয়েছে, এবং সেটা দিতে গিয়ে তারা তারেক রহমান সাহেবকে পাশ করাতে হয়েছে, আরো কয়েকটা তারা নিয়ে গেছে। অলমোস্ট এভাবে বলছে আমি তো নির্বাচন কমিশনকে অ্যাক্ট করতে হবে। টোন যেটা বললাম সেটা হচ্ছে, ধরুন 5000-এর কম মার্জিনে জয় পরাজয় হয়েছে সম্ভবত 22টা সিটে, এর মধ্যে 11টায় জামাত জিতেছে, 9টায় 20টা বা 22টা 9টা বিএনপি জিতেছে, আরেক দুটোতে অন্য কেউ জিতেছে। তো 5000-এর নিচের গুলোতেই, এবার এই 5000-এর নিচের জেতার মধ্যে জামাত বেশি, বিএনপি 9টায় জিতেছে, জামাত 11টা, সারা দেশের কথা বলছি। তো কম সংখ্যা দেখলেই আমাদের এই প্রবণতাটা তৈরি হয়েছে। আসলে এটা তো ঠিকই, যিনি কম মার্জিনে হেরে যান তার মনে সন্দেহ বলে আরেকটু, কিন্তু আমি বললাম, আমি এটাই বলতে চাইছি, কম মার্জিনে জামাত বিএনপি চেতে, 5000-এর নিচের মার্জিনে জামাত বিএনপি চেতে বেশি জিতেছে। 11 আর 9 ওগুলোতে যদি বিএনপি আপত্তি করে ওগুলো রিকাউন্ট হোক না। আমার কথা হচ্ছে তো প্রয়োজন আমরা প্রসেস চেঞ্জ করি, মানে আমরা এখন সবগুলোতে কমপ্লেইন করতে থাকি। আমি ব্যক্তিগতভাবে একটা আর্টিকেল লিখেছিলাম, আমি এবং ডক্টর মাহবুব, নির্বাচন বছরখানেক আমরা যে কতগুলো প্রপোজাল দিয়েছি যে আরপিওতে এগুলো থাকা উচিত, যে প্রত্যেকটা এজেন্ট অথবা মেজরিটি সংখ্যক এজেন্টের সিগনেচার না হলে যাতে ওই ফলাফল অটোমেটিকলি রিজেক্টেড হয়ে যায়, যে না তোমরা প্রিজাইডিং অফিসার যার দায়িত্ব বর্তায় তুমি খুঁজে আনো। আমরা যেটা দেখি যে এই এজেন্টরা পালিয়ে যায়, হ্যাঁ মানে সরে যায়। যেটা হয় সেটা হলো, ধরেন 10টা প্রার্থী আছেন,
10 জন প্রার্থী আছেন, এই 10 জন প্রার্থী কিন্তু জয়ী প্রার্থী না, অলমোস্ট। জি, কাঞ্চন ভাই, আমাদের প্রস্তাবটা ছিল এরকম যে 10 জন অনেকে পালিয়ে যেতে পারে, সো চলে যায় এইটি বাস্তবতা। প্রস্তাবটা শুনুন না, প্রস্তাবটা শুনুন, এখনো আছে প্রথম আলোতে, যে আপনি সবাইকে খুঁজতে হবে না, অনেকে চলে যেতে পারে এবং একজন এজেন্টের অনুপস্থিতি তো পুরো প্রক্রিয়াকে জিম্মি করতে পারে না, তাই না? এটা রিজনেবল। আমি সেই প্রস্তাবটা দিয়েছিলাম যে সর্বোচ্চ এবং দ্বিতীয় সর্বোচ্চ কমপক্ষে 2 জনের স্বাক্ষর ছাড়া যাতে ওই প্রিজাইডিং অফিসার এটা সাইন না করতে পারে, অথবা তারা না পাওয়া যদি যায়, এরপর কি হবে জানেন? সেকেন্ড জন পালাবে, এরপর বাংলাদেশ এটা সেকেন্ড জন চলে যাবে। যেটি হয়, এক সেকেন্ড আমি কাঞ্চন ভাই বলি, যিনি সেকেন্ড আছেন আমি বুদ্ধি দেব, আমি হেরে যাচ্ছি তুমি যাওগা, সিগনেচার হবে না, কেন্দ্র ফল স্থগিত, এই করতে করতে দেশের ফল স্থগিত। যেটা হয়, যেটা আমরা দেখি, আমরা অনেকের সাথে কথা বলেছি, রিটার্নিং কর্মকর্তা, তারা আমরা দেখেছি অনেক জায়গায় কিন্তু পত্রিকাও বেরিয়েছে যে ইলেকশনের আগেই এজেন্টদের সিগনেচার শিটে নিয়ে নিছে। এটার বাস্তবতা হলো চলে যায় এবং ইলেকশনের পরে মানে ম্যাক্সিমাম যেটি হয় সেটা হলো যিনি একেবারেই হেরে যাওয়ার মানে নিশ্চিত হয়ে যায় এক বেলা চলে গেলেই, তখন সে আর ওখানে থাকে না। ডক্টর জাহিদ, আমি বিরতির আগে বলছিলাম যে নির্বাচন পরবর্তী কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যদিও আজকে প্রেস সেক্রেটারি বলেছেন যে অন্য যে কোনো নির্বাচন পরবর্তী সহিংস ঘটনার তুলনায় এই ঘটনা খুব কম। আপনার কাছে শুনতে চাই, বিশেষ করে হাতিয়ায় একটি ঘটনা ঘটেছে, সেটা নিয়ে অবশ্য পরস্পর বিরুদ্ধে বক্তব্য আছে। জি, আমি এই ধরনের ঘটনার ক্ষেত্রে মনে করি, বিশেষ করে এত সেন্সিটিভ ইস্যু, আমরা যেন সেন্সিটাইজ না করি। মানে খুবই প্রবণতা আছে এক পক্ষ আরেক পক্ষকে ব্লেম করতে শুরু করছি, এবং এগুলোকে কেন্দ্র করে খুব বড় বিপদ হয়ে যেতে পারে, এবং আমরা অনেকে খুব ইররেসপন্সিবল আচরণ করেছি। এক অর্থে বলা যায় এবারকার কম্পিটিশনটা 2 দলের মধ্যে টপ লেভেলে বেশ টলারেন্ট ছিল, কিন্তু কর্মী লেভেলে আসলে খুবই ডাইহার্ট সিচুয়েশন সবার জন্য হয়ে গেছে। তো সেই কারণেই সম্ভবত এই ঘটনাটা ঘটতে যাচ্ছিল। সামহাউ আমরা আমাদের ফ্যাক্ট চেকার সহ বাকিরা যারা যেভাবে রোল প্লে করেছেন, আমার মনে হয় সেটা ওয়াজ গুড এনাফ। আর ওভারঅল অন্যান্য সমস্যা বা মানে যা যতটুকু হয়েছে, সত্যিকার অর্থে এটা ভীষণ কম। আমি সরি এভাবে বলার জন্য, পুরো নির্বাচনী প্রসেসে তারপরও কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে। ওটা ওই একবার, মানে একজন মানুষ ক্যাম্পেইনের সময় একজন মানুষের মৃত্যু ঘটেছে, একজনও হওয়া চাই না আমরা। নির্বাচন দিনে আমি খুবই সারপ্রাইজড, সংঘর্ষ মানে মেজর সংঘর্ষ, একটু মারামারি হয়েছে, কিছু ব্লাড শেড হয়েছে, মৃত্যু না, আমি তো মৃত্যুরই ইতিহাস আছে প্রচুর, কিছু ব্লাড শেড হয়েছে, এই ধরনের ঘটনাও ঘটে নাই। মানে সবাইকে কৃতিত্ব দিই, কিন্তু দলগুলো খুবই রেসপন্সিবল বিহেভ করেছে সত্যিকার অর্থে। এটার কারণ কি? সবাই উইন উইন সিচুয়েশনে ছিল না। আরেকটা ব্যাপার আছে আমার কাছে মনে হয়, আমি সবসময় বলি যে আমাদের টপ 2 নেতা, ওনাদের সমালোচনা দেখেও কেউ কেউ বলে যে ওনারা তো পরস্পরকে, মানে আমরা মনে বলতে চাই যে ওনারা বসে এখানে পরস্পর প্রশংসা করবেন, ওনারা নির্বাচন করছেন, ওনারা সমালোচনা করবেন, কিন্তু কি অসাধারণ শালীনতা ছিল, সৌজন্যবোধ ছিল, টলারেন্স ছিল ভাষার ব্যবহারে। কঠোর সমালোচনা আছে, কিন্তু ভাষা কিন্তু ম্যাটার করে। আমি আপনাকে কি বলছি, কোন শব্দে বলছি, কোন ভাষায় বলছি, মানে এক দলের নাম নেই। একটি দল এটা দিচ্ছে, জান্নাতের টিকিট বিক্রি করছে, একটি দল মানুষকে বেকার ভাতা দিয়ে অথর্ব করে রাখতে চাচ্ছে, একটি দল এভাবে কথা বলেছে। সো ওই জায়গায় যেহেতু খুব বেশি বাজে কিছু হয়নি, আমি মনে করি খুব বেশি আক্রমণাত্মক কিছু নেই, সেটার একটা ট্রিকল ডাউন এফেক্ট নিচে এসছে, সেটা একটা বড় কারণ। আর সেনাবাহিনী, আমি সেনাবাহিনীর 2-1টা ঘটনার কথা বলি। একটা ঘটনাতে আমরা ভিডিওতে আমরা দেখেছি, বিএনপি কর্মী কোনো একটা ঝামেলা করতে গেছে, তারা খুবই টাফ হয়েছে তার উপরে। আচ্ছা, বিএনপি তো ক্ষমতায় অন্তত 151 পাবে এই বোধ তো মোটা দাগে ছিল। ওয়ারেস ভাইরা শেষ মুহূর্তে বিএনপি হেরে যাবে এরকম পারসেপশন ছিল, মোটা দাগে ছিল। তো সেনাবাহিনীও বিএনপি জিততে পারে এটা ধারণা তাদের মধ্যে থাকার কথা, কিন্তু সে যখন নিউট্রাল করতে গেছে যে বিএনপির লোক, আমি তাকেও ছাড়ি নাই। সো এরকম কয়েকটা ঘটনা যখন ঘটে তখন সবার কাছে এই বার্তা চলে যায়। সো সেনাবাহিনী একটা খুবই ডিসাইসিভ রোল প্লে করেছে, সেটাও শান্তি বজায় থাকার একটা বড় কারণ। এটা নির্বাচনের পরেও কারণটা এফেক্টিভ আছে। জি, ডক্টর করিম। আমার মনে হয় নির্বাচনের যে ক্যাম্পেইন, দ্য হোল ক্যাম্পেইন ওয়াজ ভেরি পিসফুল, এবং বাংলাদেশে এটা একটা মানে ইটস এ স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন, যে 2টা দলই গঠনমূলক। এবং তবে এর পেছনে আপনাকে যেতে হবে, পেছনে কারণ হচ্ছে দুজন তো একসাথে 35 বছর জোটবদ্ধ মোটামুটি আন্ডারস্ট্যান্ডিংয়ের রাজনীতি করেছে। আপনার সরকারের অংশ রীতিমতো, যার সমর্থনে আপনি সরকার গঠন করলেন। সো 1991 থেকে অ্যাটলিস্ট, এর আগে এরশাদ বিরোধী আন্দোলনেও কিন্তু একসাথে ছিল, তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলার
সময় থেকে 3 দলীয় মানে 3 জোটের রূপরেখা ইত্যাদির সময় 3 জোট প্লাস জামাত বরাবরই বিভিন্ন হরতাল ডাকার সময় একসাথে ডাকতো। সো লিয়াজো কমিটি মানে এই যে মানে আমি মনে করি লেট 80s থেকে বা মিড 80s থেকে যে একসাথে চলার মানে একটা কালচার তৈরি হয়েছে অ্যাটলিস্ট এই দুটা দলের মধ্যে। ইভেন ফর এ ওয়াইল এরশাদ বিরোধীর সময় তো আওয়ামী লীগের সাথেও কিন্তু লিয়াজো কমিটিতে জামাত এবং বিএনপি একসাথে বসছিলেন আব্দুল সামাদ আজহার সাহেবের বাসায়। সো সে অর্থে এই সংস্কৃতিটা অ্যাপ্রিসিয়েবল। ক্যাম্পেইনের সময় জাহিদ ভাই বললেন যে মানে অনেক অনেক শালীনতা বজায় রেখে হয়েছে এবং আমার মনে হয় যে দুজনের ভোট ব্যাংক তো এক। দেখুন বিএনপির কিন্তু ট্রেডিশনাল যে সাপোর্ট বেস সেটা হচ্ছে জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধ, তাই না? বিএনপি মানে জিয়া রহমান সাহেব যে সংহতি কথা বলতেন, সলিডারিটি বিটুইন দ্য ইসলামিস্টস অ্যান্ড দ্য ন্যাশনালিস্টস, উনি মুসলিম লীগকে এনেছেন, জাতীয়তাবাদীদের এনেছেন, একটা প্রথমে ফ্রন্ট তারপরে দল ইত্যাদি করে। সো একটা দীর্ঘ প্রসেসের মধ্যে গত 47 বছরে ধরুন বিএনপি এখনো কিন্তু ভোট নেওয়ার সময় তো তাই ইসলামী মূল্যবোধের মানুষ থেকে ভোট নেয়। সব বিসমিল্লাহির রহমানির রহিমের কথা বলছেন, সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা বিশ্বাস ইত্যাদির কথা বলছেন। সো বিএনপির ক্যাম্পেইনে রেটরিকে এখনও ইসলাম ইজ নট মানে এক্সক্লুডেড। তারা বলছে যে আমরা ইসলামের মানে নামে বা ইসলামের ব্যাপারে মানে রক্ষণশীল কতগুলো বিধানের ব্যাপারে তারা অ্যাটলিস্ট কথা বলেন না, তারা এগুলো এগেনস্টেও বলেন না, আবার এগুলো নিয়ে মানে এগুলো তাদের পলিটিক্যাল পয়েন্টস। আরেকটি পয়েন্ট আমি একটু আলোচনা করতে চাই ফলাফল নিয়ে বিশ্লেষণ। জাতীয় পার্টির এটা একটা বড় ফাইন্ডিং, আমি বলতে যাচ্ছিলাম যে এবার নির্বাচনের বড় ফাইন্ডিং এবং একটা বড় অ্যাচিভমেন্ট যে জাতীয় পার্টির ডিমাইস, জাতীয় পার্টির এই যে, কারণ এই ইরিটেশনটা দেখুন 2013 থেকে অ্যাটলিস্ট মানে 96-তে আছে সমর্থন দিল, এরপরে মহাজোটে আসলো 2008-এ, বাট 13-তে যদি জাতীয় পার্টি মোটামুটি দেশের স্বার্থ দলের স্বার্থের আগে বিবেচনা না করুক, মানে দেশের স্বার্থ যদি ওরা 3 in 1 যদি বিবেচনা করতো এবং দেশের বাইরে গিয়ে হলেও যদি এরশাদ সাহেব বলতেন সে দুবাই বা মানে লন্ডন ব্যাংকক কোনো জায়গায় গিয়ে যে আমি নির্বাচনে যাচ্ছি না, যাব না, সেটা বললেও কিন্তু শেখ হাসিনার সরকার অনেকটা লাইনে থাকতো এবং এটা আওয়ামী লীগের জন্য, দেশের জন্য, আমাদের বর্তমান দলগুলোর জন্য ভালো হতো। জাতীয় পার্টিকে জনগণ রিজেক্ট করেছে। জাতীয় পার্টি আওয়ামী লীগের যে মানে লেজুর বৃত্তি, ইভেন যতদিন এরশাদ সাহেব আলাদা কিছু স্বাতন্ত্র্য মেনটেন করেছিলেন রংপুর এলাকায়, ওই 22টা আসনে তারা মোটামুটি ভালো করতো, কিন্তু এবার দেখুন তাদের পার্সেন্টেজ অফ ভোট এবং যে কটা ফ্যাকশন ইনক্লুডিং আনোয়ার হোসেন মঞ্জু বা আনিসুল ইসলাম মাহমুদ, একটা তথ্য দিয়ে দিই যে পার্সেন্টেজ 0.89% ভোট পেয়েছে জাতীয় পার্টি, 1% পায় নাই। ইসলামী আন্দোলন 2.7%, মানে জাতীয় পার্টির প্রায় 3 গুণ বরং বেটার। হ্যাঁ, 3 গুণ। ইসলামী আন্দোলন কিন্তু একটা আসন পাওয়া এবং কয়েকটা জায়গায় বরিশাল অঞ্চলের কয়েকটা জায়গায় তারা মানে ভালো, বরিশাল 5-এও তো ভালো, বরিশাল 5-এ খুব ভালো ভোট পেয়েছে, 6 আবার কম পেয়েছে। বরিশাল 5-এরটা অবশ্য ওদের একা ভোট না, বরিশাল 5-এ তো জামাতের কোনো ক্যান্ডিডেট ছিল না। তারা তো সমর্থনই দিয়েছে। অরিজিনাল যে আন্ডারস্ট্যান্ডিং ছিল যে দলের শীর্ষ নেতার এগেইনস্টে আমরা প্রার্থী দেব না, তো ইসলামী আন্দোলনও ঢাকা 15-তে দেয় নাই জামাতের আমিরের এগেইনস্টে, আবার জামাতও দেয় নাই এবং না দিয়ে তো বেকায়দায় পড়েছে। যখন জোট ভেঙে গেল তখন বরিশাল 5-এ কিন্তু জামাতের অবস্থান খুব খারাপ না, হয়তো এরপরেও ধানের শীষই জিততেন কারণ জনাব সারোয়ার অনেকবার জয়ী হয়েছেন সেখানে, কিন্তু আমার মনে হয় যে ইসলামী আন্দোলনের কিছুটা লাইফ লাইন পাওয়া গেছে এবার ভোটে। জাতীয় পার্টি একেবারেই আউট অফ দ্য সিন ভালো হয়েছে এবং আওয়ামী লীগের ভোট অ্যাজ এ ব্লক ভোটিং, কিন্তু আওয়ামী লীগের জন্য যেটা লং টার্মে আমার মনে হয় সমস্যা তৈরি হচ্ছে যে এবার তো 60% ধরুন টার্ন আউট হয়েছে এবং খুব বেশি হলে কত হতে পারতো, 75 হলেও আমরা বলতাম যে মানে জাল ভোট হয়েছে। সো 15% তো আওয়ামী লীগের ভোট না, তার মানে আওয়ামী লীগের লোকজন ভোট দেয়নি, ভোট দিয়েছে, কোনো না কোনো জায়গায় তো ভোট দিয়েছে, তাই না? তারা এবং সেটা আমরা আরো কয়েকদিন গেলে কেন্দ্র ওয়ারি যখন দেখবো যে ধরুন কোথায় না ভোট, আমি মনে করি একটা জিনিস পলিটিক্যাল অবজারভারদের গবেষণা করতে আমি এনকারেজ করি যে না ভোটের আধিক্য যে জেলাগুলোতে হয়েছে, তাহলে এটা তো আমরা একটা প্রক্সি ধরতে পারি যে আওয়ামী লীগের ভোট হয়তো না ভোট, সেটা একেবারে অত সরলীকরণ করা যাবে না। যেরকম পার্বত্য অঞ্চলে আমরা খুব না ভোট দেখেছি, এদিকে গোপালগঞ্জ তো আছেই, গোপালগঞ্জ ফতুর, যাক ওই প্রসঙ্গ বিএনপি ভালো করেছে। হ্যাঁ, আমি একটু ডক্টর জাহিদের কাছে যাই, মানে জাহিদ ভাই যদি একদম খুব ছোট করে আমরা একটু শুনি যে জাতীয় পার্টির এই ভরাডুবি কেন? আমরা তো জানি যে রংপুর ওই অঞ্চলে অন্তত এক ধরনের মানে তাদের একটা বড় ভোট ব্যাংক আছে, কিন্তু এই অবস্থা কেন হলো? জাতীয় পার্টির ভোট ব্যাংকটা কি আসলে টেস্টেড হয়েছে এরপর আর ওটার কি অবস্থা? মানে আমি আরও যদি প্রশ্ন করি, জাতীয় পার্টি কি একটা পলিটিক্যাল পার্টি? ইটস আ বাঞ্চ অফ পিপল যার ধান্দা বা কাজ হচ্ছে কোনো না কোনো ফর্মে এমপি হও, মন্ত্রী হও।
আপনার মনে আছে নিশ্চয়ই 24 সালের নির্বাচনের আগে জনাব জিএম কাদের কিন্তু যাব না ধরনের একটা অ্যাটিটিউড ছিল। তখন কি করেছে, রওশন এরশাদ, আমি সরি ভাই বলার জন্য আমি ক্ষমা চেয়েই বলছি, ওনাকে নিয়ে অনেক ফান হয়েছে, অর্ধমৃত একটা অবস্থা ওনার, দীর্ঘদিন চিকিৎসা নিয়ে ওনাকে দেশে নিয়ে আসা হয়েছে, সিঙ্গাপুর থেকে। উনি যেভাবে বসে থেকেছেন, মানুষ ফান করে নানা কথাবার্তা বলেছে। এনেছেন কেন জানেন? যদি জিএম কাদের কোনোভাবে ডেক্লাইন করতেন, ওনার পেছনে সবাই চলে যেত। 14 সালে আমি কিন্তু এরশাদকে একটা জায়গায় প্রশংসা করি, এরশাদ তার জীবনে একটা পাপ মোচন করেছেন। 14 সালে উনি নির্বাচনে যেতে চান নাই, সুজাতা সিং এসে ওনাকে কি বলেছে উনি কিন্তু ফাঁস করে দিয়েছেন। আজকে আমাদের কাছে একটা বিরাট তথ্য এটা এরশাদের কারণে। পরে ওনাকে যখন তুলে নিয়ে গেল রওশন এরশাদের নেতৃত্বে, 14 সালে কিন্তু জিএম কাদের নির্বাচন করেননি, রাইট, উইথড্র করে ফেলেছিলেন এবং ওইখানে ওনারা ছিলেন না। তো তার মানে হচ্ছে এই ব্যাকআপ, এবং অন্য যারা আছেন, আমি নাম বলছি না, খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য জাতীয় পার্টির আমাকে বলছেন যে আমাদের এটা তো পলিটিক্যাল পার্টি না। জিএম কাদের যদি ডেক্লাইন করতেন, আপনি বলছেন রওশন এরশাদের পেছনে গিয়ে সবাই ইলেকশন করতো। রওশন এরশাদের আদৌ ইলেকশনের অবস্থা কি, ওই স্যানিটি তার আছে কিনা, এই অসুস্থতার মধ্যে প্রশ্ন আছে। সো এটা কোনো পলিটিক্যাল পার্টি ছিল না। এটা রাজনীতির জন্য একটা লিস্ট কিছু লাগবে। একটা পজিটিভ দিক হয়েছে, কারণ ধরুন কখনো আপনার যদি এরকম একটা গৃহপালিত বিরোধী দল দরকার হয় যে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ দেখানোর জন্য, তো জাতীয় পার্টি টাইপের পার্টি থাকলে অনেকেই ব্যবহার করতে পারে। সো অ্যাট লিস্ট সেটা আশা করি। যে তার যে ডেক্লাইন হচ্ছিল এটা আমরা বুঝি নাই কেন, কারণ নির্বাচনই হয় নাই। তারা শেখ হাসিনার সাথে ডিল করে করে তারা ভোট পেয়ে কিছু এমপি হয়েছে, ওগুলো দিয়ে আপনি বুঝতে পারেন না। এই যে এবার বোঝা গেল এই নির্বাচনটা এভাবে হওয়া আমাদের ভবিষ্যৎ রাজনীতির হিসাব বিকাশের জন্য খুবই প্রয়োজন এবং খুবই ইউজফুল, আমি মনে করি কাজে লাগবে। আমি এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, যখন বিএনপির সাথে জামায়াতের, তখন যদি আওয়ামী লীগ থাকে, কথার কথা, যখন নির্বাচন, তখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না, আওয়ামী লীগও আসতে পারে, তখন আমি একটা কথা বলতাম যে এই নির্বাচনে বিএনপির উচিত হবে না জামায়াতকে নেওয়া, কারণ বিএনপি এবার একা জিততে পারে। আমাদের পিকচারটা বোঝা দরকার, মানে বিএনপির কত ভোট, হ্যাঁ এটা পরবর্তী স্ট্র্যাটেজির জন্য এটা কাজে। হ্যাঁ হ্যাঁ, ডক্টর করিম, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। নির্বাচন ফলাফল এখন যেটি আসছে সেটা হলো নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং মন্ত্রিসভা গঠন। আমরা জেনেছি ইতিমধ্যে যে মঙ্গলবার সকালে এমপিদের শপথ গ্রহণ, বিকাল 4টার দিকে নতুন মন্ত্রিসভার শপথ। কেমন হতে পারে ক্যাবিনেট, কি প্রত্যাশা বা কি আশা আপনাদের? জনগণের মানে হাই এক্সপেকটেশনস, কিন্তু বিএনপির সো এটা মানে আমেরিকায় বলে যে প্রেসিডেন্ট ইলেক্ট বা যিনি নমিনেশন পাবেন তার প্রথম টেস্ট অফ জাজমেন্ট হচ্ছে উনি ভাইস প্রেসিডেন্ট কাকে নেন, কারণ এটা তার প্রথম এক্সিকিউটিভ ডিসিশন। সো জনাব তারেক রহমানের এটা প্রথম অগ্নি পরীক্ষা যে ওনার ক্যাবিনেট উনি কীভাবে ফর্ম করেন। বর্তমানে নিয়ম অনুযায়ী 4 জনের বেশি, মানে যদি 40 জন করেন তাহলে 10%-এর বেশি টেকনোক্র্যাট নিতে পারবেন না। সো ওনাকে এই নির্বাচিত সংসদ থেকেই কিন্তু 90% মন্ত্রী ওনাকে নিতে হবে। এখন নিতে উনি ধরুন ওনাদের তো 209 জন বা 211-12 জন এমপি হয়েছেন। সো দ্যার ইজ এ হিউজ মানে চয়েস কিন্তু ওয়াইড। অভিজ্ঞ অনেকে আছেন যারা 2001-এর মন্ত্রিসভায় ছিলেন, কিন্তু আবার বিতর্কিতও আছেন। মানে 2001-এর সরকার নিয়ে প্রবলেম যেটা, যে 2004-এর পর থেকে আর সমস্ত মিডিয়া হস্টাইল ছিল বলে, যেমন 2004-এ কিন্তু বাংলাদেশেরই এখনকার সবচেয়ে মানে ওয়ান অফ দ্য তারেক রহমান সাহেবের অন্যতম বন্ধু পত্রিকা, তারা অকার্যকর রাষ্ট্র একটা তত্ত্ব চালু করেছিল যে বাংলাদেশ ডিসফাংশনাল স্টেট হয়ে যাচ্ছে, এই কারণ বাজারেরই পত্রিকা। সো তারা আরেকবার যাতে অকার্যকর রাষ্ট্র না হয় এরকম একটা ক্যাবিনেট ফর্ম করা ভেরি ভেরি চ্যালেঞ্জিং। এখানে স্পেশালি বাংলাদেশের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, বর্তমানে সভরেন ডেট 24 লক্ষ কোটি টাকা, যেটা আমি বিভিন্ন সময় বলি, এবং ইটস গোয়িং আপ বাই দ্য ডে। আপনি আগামী এই জুন হতে হতে এটা 27 লক্ষ কোটি টাকায় হতে পৌঁছাবে। সো এই পরিমাণ লোন, এলএনজি ইম্পোর্টের জন্য টাকা নেই, পিডিবি বিদ্যুৎ খাতে 38 থেকে মানে 38-39 হাজার কোটি টাকা ভর্তুকি, বিদ্যুৎ কেন্দ্রগুলোকে গ্যাস সাপ্লাই দিতে পারছে না। সো এরকম অবস্থায় মানে ওনাকে ওই যে বললাম যে ভালো একটা গভর্নেন্স ছাড়া এখানে মানে বিএনপি জিতুক আর জামাত জিতুক, তাদের জন্য ভালো মানে নন করাপ্ট হোক বা লেস করাপ্ট একটা গভর্নমেন্ট ছাড়া, সুশাসন ছাড়া তারা দেশই চালাতে পারবে না। কারণ আপনি টাকা ছাপিয়ে কিন্তু আপনি দেশ চালাতে পারবেন না। সেটা একটা বড় চ্যালেঞ্জ বিএনপির জন্য। আমি একটু ডক্টর জাহিদের কাছে যাই। ডক্টর জাহিদ, সরি, মন্ত্রিপরিষদ নিয়ে তো নানা গুঞ্জন আছে, আলোচনা আছে। আপনার কাছে যদি আমি একটু স্টেট জিজ্ঞেস করি, যদিও মানে তারেক সাহেব বলেছেন যে তাদের একটা কোয়ালিশন গভর্নমেন্ট তারা করবে এক্সেপ্ট জামাত ইসলামী,
এই কোয়ালিশনের মধ্যে কি এনসিপি থাকতে পারে? মনে হয় না এনসিপি থাকবে না, কারণ এনসিপি একটা জোটে চলে গেছে। এনসিপি যদি ইভেন ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতো, কেউ যদি নাও জিততো, তারপরও কাউকে টেকনোক্রেট মন্ত্রী করার সম্ভাবনা ছিল। কিন্তু এনসিপি এখন জামায়াতের জোটে চলে গেছে, সুতরাং আমি কোনো সম্ভাবনা দেখি না। আর টোটাল মন্ত্রী পরিষদ নিয়ে আপনার আশা প্রত্যাশা কেমন হতে পারে কি? আমি একটা কথা একটু বলে ফেলি, এটা মন্ত্রী পরিষদ না, অ্যাজ এ হোল এমপিজ, দ্য পার্টি, বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমি ঠিক নিশ্চিত নই জনাব তারেক রহমান যে ভিশন আমাদের সামনে আনছেন, আই এম কনভিন্সড উইথ দ্যাট, উনি ওটা বিশ্বাস করেন। ওনার ভিশনের কিছু দিয়ে আমরা ডিবেট করতে পারি, এটা না হয় এটা এভাবে হলে ভালো হয়, বা হি ডাজ হ্যাভ এ প্ল্যান, আমি মনে করি। সে প্ল্যান কই? আমরা তো দেখলাম না কিছু। না, এটা এখন এক্সিকিউশনের ক্ষেত্রে আমরা দেখতে পারবো। উনি ওনার এক ফ্যামিলি কার্ড ছাড়া তো কোনো প্ল্যানের কথা না, আমরা জানি ফ্যামিলি না। কার্ডকে তারা হাইলাইট করেছে, ইলেকশনে তাই করে, এটাই নিয়ম। অ্যান্ড এট দ্যাট ওয়ার্কড, আপনি মানুষ ক্যাশ টাকা ফ্যামিলি কার্ড কিছুটা ট্র্যাকশন পেয়েছে, আপনি মানুষ ক্যাশ টাকা পাবে। সো আপনি ইলেকশনের সময় পিক করবেন। জামাতের কি অনেক কিছু আছে না, জামাত চাঁদাবাজি 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 একটা পিক করেছে, তার মানে ক্যাম্পেইনে আপনি এটা দেখবেন, ক্যাম্পেইনে আপনি বেশি মানুষের সাথে এত কিছু দিয়ে করতে পারবেন না, এটা হয় না। মানে একটা দিয়ে আগানো যে জিনিসটা হুক করছে আপনি দেখবেন কোনটা হুক করছে, জামাতের কিন্তু ওটা কানেক্ট করেছে। তো এখন ওনার দল ওনার সাথে বা মন্ত্রী পরিষদ যাদেরকে নেবেন মন্ত্রীতে, তারা তার এই চিন্তার সাথে কতটুকু অ্যালাইন্ড হবে। মানে একটা পুরনো দল, পুরনো চিন্তার দল, কিন্তু তারেক রহমান একদম নতুনভাবে বেশ কিছু জিনিস ভাবছেন, এটার সাথে কতটুকু তারা ম্যাচ করতে পারবেন আমি সন্দিহান আছি। ওনার সাকসেস ডিপেন্ড করবে আসলে এটার সাথেই। যেমন ধরুন, আমি খোলাখুলিই বলি, উনি তো বহিষ্কার করে করে বার্তা দিয়েছেন আমি চাঁদাবাজি টলারেট করব না আমার দল, কিন্তু শুনেছে কি সবাই? শোনে নেই, কারণ এই দলটা পুরনো দল, এদের একটা অংশ, সবাই করে বেড়াচ্ছে তা বলছি না, একটা অংশ এই ধরনের কাজ করতো এবং এখন এক ধরনের ক্ষমতায় থাকার পারসেপশন তৈরি হয়েছে, তারা এটা করেছে। বহিষ্কার করার পরও কোনো কোনো জায়গায় এটা চলেছে, তো তার মানে তারা ঠিক ধরতে পারছেন না। এখন ওনার চ্যালেঞ্জ হবে যে ওনার এই ক্যাবিনেটটাকে ওই রকম মানুষকে খুঁজে বের করা যারা তার এই চিন্তার সাথে মোর অর লেস রেজোনেট করে। এটা খুব সহজ না। জি, আমি আপনি নিশ্চয়ই বলবেন আপনার কথা, আমি একটু জুড়ে দিই। সেটা হচ্ছে, আমরা এই মুহূর্তে আমরা জানি যে মানে তারেক রহমান, ডাক্তার শফিকুর, মানে জামাতের আমির শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন আজকে সন্ধ্যায় যাবেন, এখনো তারা যাননি, যাবেন। তো এই জিনিসটা কিভাবে দেখেন? এটা খুবই সৌহার্দ্যের একটা সৌজন্যের একটা চ্যাপ্টার। আমি মনে করি তারেক রহমান সাহেব খুব ভালো আইডিয়া করেছেন এটা, কারণ আমাদের রাজনৈতিক উত্তাপ, কারণ দেশ গঠনের দিকে প্রধানমন্ত্রী তো উনি এখন, আমরা তো অতীতে দেখেছি যে বিরোধী দলের সাথে মুখ দেখাদেখি করে না, একেবারে ইভেন পার্লামেন্টে গেলে অন্যদিকে সেখানে একই ছাদের নিচে থেকে, তাই না, সেশনে বসে আছেন, সেখানে বছরের পর বছর কথা, মানে কথাই বা হাই বলা, আসসালামু আলাইকুম। এটা কি শুধুই রাজনীতি না আসলেই? আমার মনে হয় তারেক রহমান সাহেব ইনক্লুসিভ, মানে তারেক রহমান পার্সন হিসেবে, ওই যে বললাম যে হি হ্যাজ এ লং হিস্ট্রি অফ ওয়ার্কিং উইথ দ্য জামাত। উনি যখন 2001-এর ম্যানিফেস্টো বানাচ্ছিলেন, তখন আমি অনেকের কাছে শুনেছি, আমি নিজের দেশে ছিলাম না, অনেকের কাছে শুনেছি যে একসাথে উনি ওনাদের সাথে খাওয়া দাওয়া করতেন, ওনাদের সাথে জোহরের নামাজ পড়তেন, ওখানেই, মানে ওখানে আমারও একদিন খাওয়ার সুযোগ হয়েছে তারেক রহমান সাহেবের আতিথ্যে 2001-এর পরে, মানে আমি দেখা করেছি পরে, বাট মানে ইশতেহার বানানোকালীন, এবং তখন যারা মনে হচ্ছে সাবাস বাংলাদেশ, ওই 90 দিনে যে প্রোগ্রাম করতেন উনি এবং বি চৌধুরী সাহেবের পুত্র, ওনারা মানে একটা বিরাট একটা গ্রুপ ওনারা কাজ করার, মানে একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে। এবং জামায়াতের হয়তো তখন শফিকুর রহমান সাহেব ঢাকা কেন্দ্রিক ছিলেন না বলে হয়তো কম, কিন্তু অন্যদের সাথে তো আমার মনে হয় যে এই ইনক্লুসিভিটি ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য, ইভেন সিম্বলিকলি হলেও এটা অন্যদের কাছে একটা বার্তা দিবে যে উই ক্যান টক, কারণ দেশ গঠনের জন্য, কারণ আমাদের দেশ কিন্তু যদিও স্বাধীন হয়েছি আমরা 1971-এ, কিন্তু এখন নতুন, ইটস এ নিউ ফাউন্ড লিবার্টি। এখানে আপনাকে অলমোস্ট একটা ক্লিন স্লেট, দেখুন আপনার প্রায় 73 বছর পর আওয়ামী লীগের মতো একটা দল, বিশাল দল, কিন্তু আওয়ামী লীগের সমর্থক আছে, কর্মী আছে, ইতিহাস আছে, নেতা আছে, অথচ সে দলটা পলিটিক্যাল ল্যান্ডস্কেপে অ্যাবসেন্ট। সো আপনার হাতে কিন্তু এই যে অলমোস্ট একটা খালি মাঠ আপনার, যদিও জামাত একদম বিরোধী দল, কিন্তু বিএনপি জামাত তো একসাথে থাকার এবং ওই হাইফেলে, সো আপনারা দুজন মিলে কিন্তু দেয়ার আর প্রোগ্রামস। আমি যেমন নিজেই বলি যে জামাতের যে প্রোগ্রামগুলো দিয়েছে তার মধ্যে ভালো যদি কিছু থাকে সেখানে, যা তারেক রহমান সাহেব মনে করেন হি ক্যান ইমপ্লিমেন্ট, তাই না? যেমন ধরুন স্টিমুলাস প্যাকেজ, আমি 2 দিন আগে একটা প্রোগ্রাম বলেছিলাম যে উনি যদিও মেগা প্রজেক্ট নেবেন না বলেছেন, ওনার প্রয়োজন হবে, কারণ গার্মেন্টসে 14% এক্সপোর্ট ডিক্লাইন করেছে। আমাদের ডিক্লাইন তো দূরের কথা, আমাদের যদি স্ট্যাটিকও হয়ে যায় স্টিল আমাদের দেশের জন্য অসুবিধা, কারণ ভারতের সাথে
ইউরোপের একটা ফ্রি ট্রেড FTA হয়েছে। সো অনেকগুলো চ্যালেঞ্জ আছে, বললাম সামনে পে স্কেলের ব্যাপার আছে। সো এসবের কারণে আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই ডক্টর জাহিদ, আমাদের হাতে বেশি সময় নেই, ছোট্ট করে দুইটা মানে বিষয় একটু শুনবো। এক হলো বর্তমান উপদেষ্টাদের বিদায়, নিশ্চয়ই নতুন গভর্নমেন্ট শপথ নিলে তো অটোমেটিকলি বিদায় হবেন, এটা নিয়ে অনেক আলোচনা আছে। আমি ঠিক স্পষ্ট করে যদি ওইভাবে নাও বলি যে একজন উপদেষ্টা এখন চলে গেছেন, তা নিয়েও কিছু কথা আছে। তো আপনার কি মনে হয় বিশেষ সহকারী? আমি একটা কথা একটু বলে রাখি, ওনার তো অন্য দেশের পাসপোর্টই আছে, কিন্তু তার চাইতে জরুরি কথা, একটা সন্দেহ তো আকাশ থেকে আসে না, তাই না? যেমন রেড পাসপোর্ট জমা দিয়ে রেগুলার পাসপোর্ট বেশ কিছুদিন আগে বেশ কয়েকজন উপদেষ্টা নিয়েছেন, এটা আমরা সরকারের পক্ষ থেকেই জেনেছি। প্রথম গুজব হচ্ছিল, একরকম আলাপ হচ্ছিল, পরে জানা গেল। এত তাড়াহুড়ো কেন? মানে এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই আসবে, কেন? আমিও নিশ্চিত নই, কিন্তু বলছি যে এখন আপনি সরকার শেষ হওয়ার সাথে সাথে আপনাকে শেষ হয়ে যায় নাই, হ্যাঁ যায়নি, কিন্তু সাথে সাথে তার আগে উনি চলে গেছেন, কিন্তু আরো কয়েকজন উপদেষ্টা তাদের রেড পাসপোর্ট সারেন্ডার করে তারা গ্রিন পাসপোর্ট নিয়েছেন। তাই? হ্যাঁ, এই তথ্য একজন উপদেষ্টা স্বীকার করেছেন, মানে নিজেই বলেছেন। সো এই ঘটনার পর থেকে আসলে এই প্রশ্ন আসা শুরু হয়েছে। মানে ডক্টর ইউনূসের সরকার দুটো ইস্যু, একটা হচ্ছে একটা গ্রুপকে কিছু ক্ষেত্রে দুর্নীতির জন্য অ্যাকিউজ করা হয়েছে, মানুষের মধ্যে পারসেপশন অ্যাটলিস্ট আছে। এর মধ্যে আমি এনসিপির আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলতে পারি। তার এপিএস তো অলরেডি ফর্মালি তার বিরুদ্ধে চার্জ জানা হচ্ছে, তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে। সো এপিএস যখন হয়, মন্ত্রীকে নিয়ে মানুষের প্রশ্ন থাকবে। আমি বলছি না তিনি এটা করেছেন, পারসেপশন আছে। আরেক গ্রুপের কিছু মানুষের প্রতি একটা অভিযোগ আছে, যারা এই সরকারের থেকে নির্বাচনকে চেষ্টা করেছেন যতটা সম্ভব, বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের ক্ষেত্রে তারা বাধা দেওয়ার চেষ্টা করেছেন। এই অভিযোগ কারো কারো বিরুদ্ধে আছে। আমি একটু কোট করি নাহিদ ইসলামকে। নাহিদ ইসলাম তো ওনাদের কলিগ ছিলেন। ডেইলি স্টার প্রথম আলোতে, মানে ভাই কাউরান বাজারের পত্রিকা বলতে বুঝিয়েছেন যাকে আর কি, প্রথম আলোতে যখন আগুন দেয়া হয়, নাহিদ ইসলাম, নুরুল কবিরও বলেছেন, আমি নুরুল কবিরকে সরিয়ে রাখছি কারণ হলো নাহিদ ইসলাম তাদের কলিগ। নাহিদ ইসলাম বলেছেন যে সরকারের একটা অংশের সম্মতি না থাকলে এই ঘটনা ঘটতে পারে না। একদম স্ট্রেট হয়ে হামলার ঘটনা। তার মানে সরকারের একটা অংশ সেই সময় পর্যন্ত উসমান হাদির মৃত্যুর ইমোশনকে ইউজ করে একটা এনার্কি তৈরি করতে চেয়েছে, যার মাধ্যমে নির্বাচন। এটি হয়তো অভিযোগ, একেবারে করতে চেয়েছে আমরা বলতে পারি না। না, আমি সেটা বলছি না, টলারেট করেছে না, আমি সেটা বলছি না, আমি একমত, আমি এটার সাথে দ্বিমতও করছি না। নুরুল কবির একই কথা বলেছেন যে একটা অংশের সম্মতি আছে, সরকার পুরো অ্যাজ এ হোল বলার নেই। যদি আমি মনে করি একটা অংশ মানে আসলে শেষ পর্যন্ত রেসপন্সিবিলিটি প্রধান উপদেষ্টার। আর ওই যেটা হয়েছে, সরকারটা তো আসলে আমাদের পরিচিত লোকজনের সরকার, আমরা চিনি, প্রায় সবাইকে চিনি। তো যেহেতু চিনি, সরকারের মধ্যে এই ধরনের একটা চেষ্টা কারো যারা কমিশনে কাজ করেছেন, এই ধরনের বন্ধু বান্ধব, আপনাকে কি সরকারের অংশ বলবো না, ওটা কমিশন ইন্ডিপেন্ডেন্ট, এটা একেবারে ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু একেবারে চাকরি অস্থায়ী কিন্তু বন্ধুত্ব স্থায়ী। একেবারে কোর সরকারে যারা আছেন, সো আলাপ আলোচনা জানাশোনা থেকে একটা জানা যায় যে নির্বাচন কেন এত দ্রুত হতে হবে, না হলে কি হবে, একটা দল যদি এত বড় বিজয় পেয়ে যায় সেটা কেমন হবে, এই আলাপগুলোর একটা জায়গা সরকারের ভেতরে ছিল। সো এদের কারো কারো মধ্যে আমি শেষ করার আগে যদি অনুমতি দেন, আপনি বলবেন, এইটা তো এই বিষয়ে আপনি বলবেন। আর বিরোধী দল হিসাবে জামাতের পারফরম্যান্স কেমন হতে পারে আপনার প্রত্যাশা? জামাতের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে গঠনমূলক, যে আপনি ইস্যু বেসড কোনো যে ইস্যুগুলোতে মেরিট আছে, আপনি ইস্যু বাই ইস্যু আপনি সরকারকে সমর্থন দেবেন, ইস্যু বাই ইস্যু আপনি অপোজ করবেন। যেমন মানে ইট শুড বি প্রিন্সিপল, শেখ হাসিনা এবং আগের কালচারের মতো, মানে ইভেন বিএনপিরও অনেক ক্ষেত্রে, যে ঢালাওভাবে সরকারের সব কিছুর আমরা বিরুদ্ধে বলতে হবে তা না করে, সরকারের সাথে সরকারের কোনো ইস্যুতে আপনি যদি তাকে সমর্থনই দেন, ইভেন আগে প্রপোজ করুক এবং সেখানে কীভাবে মেরিট, মানে আরও মেরিট অ্যাড করা যায়। যেমন ধরুন দ্রব্যমূল্য ইয়ের ব্যাপারে বা সন্ত্রাস দমনের ব্যাপারে যে সরকার কোনো পদক্ষেপ নেয়, অথবা এই যে বিডিআর বা এই নামটাম ইত্যাদি কতগুলো আগের ঘোষিত ব্যাপার আছে, বা কার্ড, ধরুন এই যে ফ্যামিলি কার্ড কিন্তু চালু করা হবে আশা করছি। আচ্ছা, আমি একটু শুনি, একটু জাহিদ ভাইয়ের কাছে একটা বিষয় শুনি। আচ্ছা জাহিদ ভাই, এই যে বলা হচ্ছে যে যেহেতু 2/3 মেজরিটি পেয়ে গেছে বিএনপি, এখন বিএনপি ইচ্ছে করলে কি জুলাই সনদ যে বিষয়টা কি অ্যাভয়েড করতে পারে কিনা, বা মানে তাদের যেসব পয়েন্টে তাদের
মানে নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল সেসব মানে বিষয়গুলো তারা মানে নাও মানতে পারেন কিনা? এটা 2/3 মেজরিটি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি যদি 2/3 মেজরিটি নাও পেত, যেই প্রসেসে গণভোট হয়েছে যা হয়েছে এটার মধ্যে সিরিয়াস রকম প্রশ্ন আছে, এমনকি গণভোট তো একটা অধ্যাদেশের মাধ্যমে হয়েছে। না, গণভোট নিয়ে আমরা যতটুকু জানি 79 থেকে শুরু করে এ পর্যন্ত যত গণভোট হয়েছে, গণভোট নিয়ে 77 প্রথম। হ্যাঁ, তো এগুলা নিয়ে আসলে আপনি যেই যে মন্তব্য করেছেন এই মন্তব্যই, গণভোট নিয়ে খুব বেশি ইয়া করা যাবে না। না, সেটা বলছি না। ফ্রি একেবারে অ্যাকুরেট হয়েছে এটা বলা যাবে না। প্রবলেমটা ওটা না, গণভোট খুবই অ্যাকুরেট ধরে নিলাম। আমার মনে হয় উনি ফেয়ারনেস নিয়ে বলছেন, কোশ্চেন সেটিং শুধু কোশ্চেন সেটিংও না, গণভোট মানে এই আলাপগুলো একটু লম্বা হয়ে যায়, খুব দ্রুত বলি। মানে আপনি কনস্টিটিউশন অ্যামেন্ড করার প্রসেস, আমরা 12th অ্যামেন্ডমেন্ট যেটা করেছি, ওই আলোচনা যাব না, সময় নাই। কি করেছেন, এটা পার্লামেন্টে আলাপ আলোচনা করে পাস করেছেন, ওটা পরে গণভোটে গেছে। এবার কিন্তু ঘোড়ার আগে গাড়ি জোড়া হয়েছে। এটা কনস্টিটিউশনালি কারেক্ট আছে কিনা এই নিয়ে প্রশ্ন। আবার আপনি পরবর্তী পার্লামেন্টকে বেঁধে দিচ্ছেন তোমাকে এটা করতে হবে, এটাও করা যায় না। সো অনেকগুলো লিগ্যাল প্রশ্ন উঠবে বলে আমি মনে করি। আপনার কি মনে হয় এটা? জি জি জি, প্লিজ বলবো। আমার মনে হয় এক সেকেন্ড বলে ফেলি, বিএনপি সম্ভবত তার নোট অফ ডিসেন্ট যেগুলোতে আছে এগুলো সম্ভবত করবে না, সম্ভবত বাকিগুলো সবই করবে। হ্যাঁ, আমার মনে হয় এটা একটা কম্প্রোমাইজ হয়েছে। কারণ একটা দাবি ছিল স্পেশালি এনসিপির, যে ইলেকশনটা পার্লামেন্ট ইলেকশনের আগে, মানে ইতিহাস আপনি দেখলে বেশি আগের না তো, যে পার্লামেন্ট ইলেকশনের আগে আমাদের হতে হবে গণপরিষদ নির্বাচন, যে নির্বাচনটা হবে গণপরিষদের, তারা সংবিধান নিয়ে আলাপ করবে, একটা নতুন সংবিধান দিবে বা এক্সিস্টিং ওয়ানকে। তো তখন যেহেতু আগে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন করে পরে আরেকটা মানে জাতীয় সংসদ নির্বাচন, এই দুটো যাতে করতে না হয়, তখন একটা কম্প্রোমাইজ অফার করা হলো যে না, এই সংসদটাই উইল অ্যাক্ট অ্যাজ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ, এবং তারা প্রথম 180 দিনে তারা সংবিধান সংক্রান্ত কাজগুলোই করবে। এখন যদিও মানে এবং গণভোট কিন্তু একই দিনে হওয়ার প্রস্তাবনা কিন্তু ঐকমত্য কমিশনে বিএনপি দিয়েছেন, মানে সালাউদ্দিন সাহেব বলেছেন, আমার এখন মনে আছে, উনি বলেছেন একই দিনে হোক। এবং তো আমার মনে হয় এটা থেকে নৈতিকভাবে আপনার বের হওয়ার উপায় নেই। আর জাস্ট একটা কথা বারবার মনে উঠে দিচ্ছিল, 10 সেকেন্ড, সেটা হলো এনসিপিকে আপনি যে বললেন যে মানে কোয়ালিশন গভর্নমেন্ট, এনসিপিকে যদি ইভেন অফারও করা হয়, আপনি মনে রাখতে হবে যে এনসিপি ফট এগেনস্ট দ্য বিএনপি অ্যালায়েন্স, তাই না, বিএনপি জোটের এগেনস্টে। সো এনসিপির আপনি সমর্থন, এনসিপি যাদের ভোট নিয়ে আসছে, যেহেতু আপনার বিরুদ্ধে যারা ভোট দিয়েছে তারাই এনসিপিকে নির্বাচিত করেছে, তাদেরকে মানে সরকারে আমন্ত্রণ জানানো মানে কিন্তু পুরো ভোটিং ব্লককে জানানো, সে লেভেল হতে পারে। একেবারে ক্লিয়ার, হাতে একদমই সমানে। ডক্টর জাহিদ এবং ডক্টর করিম, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।